জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির কল রেকর্ড হাতে পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এসব ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় তাইম হত্যা মামলায় পুলিশের এসি তানজিল ইসলাম, গাজীপুরের কোনাবাড়িতে আরেকটি হত্যা মামলায় কনস্টেবল আকরামকে ২০ জানুয়ারি হাজির করতে নির্দেশ দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভিন্ন ডিজিটাল তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার। সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না। যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি, সেই মামলার 1 নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা, বা ওই মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো, সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে, ওনার নামেই হবে। কারণ এই মামলাটা তো জানেন যে বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে। সুতরাং মামলাতে কোনো কিছুই যখন আমরা করবো, ওই মামলার রেফারেন্স থাকবে। ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত, অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি স্বাক্ষর, আবাসন সংকট নিরসনের আগ পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা সহ ৩ দফা দাবি নিয়ে গণ অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার থেকে অর্ধশত শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নেয়। সকালে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা। এ পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে চুক্তি স্বাক্ষর সহ আবাসন সংকট নিরসন তাদের দীর্ঘদিনের চাওয়া, কিন্তু নানা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে উদাসীন। এর আগে গেল ১১ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলে উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের দাবি পূরণের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের সাথে এই চরম ভোগান্তি, প্রশাসন এবং গভর্নমেন্ট আমাদের সাথে এটা অন্যায় করতেছে। এই টানাপোড়েনের মধ্যে আমরা কিভাবে আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করব এবং কিভাবে আমাদের যে একটা খরচ সেটা চালাবো। রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে, আমাদের কোনোভাবেই এই বিশ্বাস নেই যে আগামী 6 মাস বা অর্থ বছরের যে ঘোষণাটা হবে, সেই ঘোষণা আস্তে আস্তে এই স্টেবিলিটি থাকবে। যেই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাবো, সেই পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। এদিকে ৩ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন? 3টি দাবি নিয়ে গতকাল থেকেই অনশন কর্মসূচি পালন করে আসছেন তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাদের যে মূল দাবি 3টি, তাদের মধ্যে রয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি স্থাপন করা হবে কেরানীগঞ্জে, সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে প্রকল্প সেটি যাতে সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেনাবাহিনীর হাতে দিয়ে সেই কাজটি সম্পূর্ণ করার দাবিতে পাশাপাশি তাদের আবাসন সংকট নিরসন এবং অস্থায়ী আবাসন একটি
তৈরি করা, পাশাপাশি যতদিন পর্যন্ত তাদের আবাসন সংকট দূর না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়ার দাবিতে তারা গতকাল থেকে ক্যাম্পাসে অনশন করেছেন। সেই ধারাবাহিকতায় তারা আজকে এই সচিবালয় প্রাঙ্গণে এসে তারা অবস্থান নিচ্ছেন, সচিবালয়ে ঘেরাও কর্মসূচি তারা পালন করছেন। এখানে কয়েক হাজার শিক্ষার্থী তাদের এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা। পাশাপাশি তারা দাবি করছেন যে শিক্ষকরা বলছেন যে গত আওয়ামী সরকারের আমলে এই দ্বিতীয় যেই ক্যাম্পাসটি রয়েছে সেটি নির্মাণ করার জন্য অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে আওয়ামী লীগের সরকারে। সেই দুর্নীতি অনিয়ম যাতে আর না হয় সেই দাবিতেই তারা আসলে সেনাবাহিনীদের হাতে তাদের এই কাজটি দিতে চান, সেই দাবি তারা করছেন। পাশাপাশি তাদের যে পুরান ঢাকায় অবস্থিত যে বাণী ভবন ও আরেকটি হল রয়েছে সেটি যাতে সংস্কার করে পুনরায় আবারও ক্যাম্পাসের যে কার্যক্রম সেটি যাতে করতে পারে সেই বিষয়ে তারা আসলে দাবি জানাচ্ছেন। এবং এই দাবির সঙ্গে আমরা দেখেছি যে আজকে তারা ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জন করে তারা সেখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও পালন করেছেন। সেই অনশন কর্মসূচিতে অনশূচিতে আমরা দেখেছি অনশনে প্রায় 16 থেকে 17 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে তারা চিকিৎসা নিয়েছেন এবং তারা পূর্বেই আসলে ঘোষণা দিয়েছেন কয়েকবার যে তারা সচিবালয়ে এসে তাদের যে ঘেরাও কর্মসূচি রয়েছে সেটি তারা আসলে করবেন। তবে মাঝখানে আমরা দেখেছি যে তারা আসলে কালক্ষেপণ করেছেন। তারা বলেছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ছিলেন, সেই বৈঠক থেকে যাতে আসলে পরিপূর্ণ একটি ঘোষণা আসে সেই ঘোষণার তারা অপেক্ষা করছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি বলেছেন যে আগামী বুধবার সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার রয়েছেন তাদের সঙ্গে ইউজিসির সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে তারা আসলে বৈঠক করবেন। বৈঠক অর্থাৎ একটি যৌথ সভা করবেন এবং সেই সভার মাধ্যমে আসলে পরবর্তীতে আসলে আর কি হবে সেই বিষয়টি আসলে জানা যাবে যে তাদের এই কার্যক্রমটি আসলে কতটুকু কার্যক্রম পরিচালিত হবে সেই বিষয়টি জানা যাবে। তবে তারা আসলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই সচিবালয়ের সামনে তারা আসলে এই অবস্থান কর্মসূচি এখন পালন করছেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টাকে নির্বাচনী রোডম্যাপ অবহিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। দায়িত্ব নেওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপন বিষয়ে কি অগ্রগতি ঘটেছে সেই বিবরণ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। জানান জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সবশেষ 1992 সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয় তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে। এদিকে জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ। সোমবার বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় ডাকসু সভাপতির ক্ষমতার ভারসাম্য, 2টি নতুন পদ সৃষ্টি সহ 9 দফা সংস্কার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। নির্বাচিতদের দায়িত্ব পালনকাল 365 দিন ও মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। নিয়মিত ডাকসু হয় তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেজন্য আমরা ডাকসু দ্রুত চাই। দ্বিতীয়ত যে সংস্কার সংক্রান্ত ইস্যু সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এবং আরো অনেক সংগঠন প্রস্তাব দিয়েছে। যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা।
সরকারি কর্ম কমিশনের সদ্য নিয়োগ পাওয়া ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে জারি করা এই আদেশে নিয়োগ বাতিলের কারণ হিসেবে সদস্যরা শপথ গ্রহণ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ৬ জন সদস্য নিয়োগ দেয়। ৯ জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি ৩ জনের ব্যাপারে অভিযোগ ওঠায় জরুরি ভিত্তিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়। এরপরই এই প্রজ্ঞাপন জারি করা হলো। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা। সকালে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি হারানো ৩২১ জন। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে নিয়োগের ১ মাস আগে সারদা পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসে সে যাত্রায় কর্মসূচি স্থগিত করলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেয় আবারও অবস্থান নিয়েছেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। চাকরিতে দ্রুত পুনর্বহাল করা হোক, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি, তো কেন আমরা অন্যায় স্বরূপ এভাবে চুপ করে বসে থাকবো? নির্দেশনা অনুযায়ী আমরা ব্যারাকে অবস্থান করেছি। আমরা কোনো ধরনের হয়েছে বিশৃঙ্খলা কিছুই করেন। ইভেন মাঠে ওই দিন এমন কোনো ধরনের ঘটনাই ঘটে নাই। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা হেয় প্রতিপন্ন হইতেছি। 43 এর যারা বাদ পড়েছিল তাদেরকে নেওয়া হয়েছে। তো আমরাও আশায় ছিলাম ওইরকম আমাদের দিকটা বিবেচনা করবে সরকার, বাট আমাদের কোনো বিবেচনা করে নাই। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে আলাদা ৩ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। পৃথক 3টি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। আন্তর্জাতিক সীমানা আইন না মেনে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর প্রেক্ষিতে সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত দোয়া মাহফিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সুবিধা নেওয়ার জন্য হাসিনা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে দিয়েছিল। সেবাদাস হয়ে কাজ করে ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করেছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদীদের প্রবল প্রতাপ রয়ে গেছে। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে
এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমান। সাক্ষাতে গত বছরের মে মাসে কাজে যোগ দেওয়ার সময়সীমা পার হওয়া ১,৮০০ বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের সুবিধা দিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় মালয়েশিয়ার প্রতি অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে দেশটির সমর্থন কামনা করেন। এ সময় বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে আইন সংশোধনের বিষয়টি যেন স্বচ্ছতা ভিত্তিতে হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জের ইপিলিয়ন নিউট্রিয়ার কারখানা পরিদর্শন ও বিকেএমই এর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আগামীতে ইউরোপের বাজারে প্রবেশে বাংলাদেশ অগ্রাধিকার পাবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, বর্তমান সুবিধার আওতা বাড়ানোর পাশাপাশি জিএসপি প্লাস নিয়ে ভাবছে ইইউ। এছাড়া এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি। আর এলডিসি থেকে উত্তরণের পর চলমান সুযোগ সুবিধা আরও 5 বছর অব্যাহত রাখতে ইউকে অনুরোধ জানান বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। Discussing with the colleagues, with the factory owners, with the producers, and with the representatives of industry, how we can deepen the trading relationship, how we can deepen the investment relationship that the European Union has with Bangladesh. I want to highlight that we are a very significant partner for your interim government. Our agenda in Bangladesh is to help the interim government ensure that there is a successful political transition and that the commercial and investment relationship between the EU and Bangladesh continues to grow. ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করবে বলে আশা করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস সাক্ষাৎ করতে এলে কথা বলেন তিনি। সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচন নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় এ প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, বিএনপির সাথে জামায়াতের বিরোধ নেই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। গণমাধ্যম সংস্কারের সহযোগিতার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ চাওয়া হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যম সংস্কারে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল সুপারিশ পাঠিয়েছে, বাকি দলগুলো পাঠাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নির্ভর করে সংবাদ মাধ্যমের আর্থিক সচ্ছলতার উপরে। সংবাদ মাধ্যম যদি আর্থিকভাবে, গণমাধ্যম যদি আর্থিকভাবে সচ্ছল না হয়, তাহলে তারা বিভিন্নভাবে আপোষ করবে, বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেবে এবং সেই সুবিধার বিনিময়ে সাংবাদিকতার মান পড়ে যাবে। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট খারিজ করে দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রিট দায়ের করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। চাপ না থাকায় পরিবহনগুলোর কয়েক ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস নিতে এসে। সোমবার সকাল থেকেই নগরের বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা গেছে এই চিত্র। গ্যাসের চাপ না থাকায় মাঝে মাঝে বন্ধ রাখা হচ্ছে পাম্পের দরজা। মেশিনের মাধ্যমে দিয়ে চাপ তৈরির এই প্রক্রিয়ায় গাড়িতে গ্যাস ঢোকানো গেলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা। প্রয়োজনীয় গ্যাস একেবারে তুলতে না পারায় ভোগান্তি ও আর্থিক ক্ষতির অভিযোগ করছেন গাড়ি চালকরা। এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মহেশখালীতে এক্সিলারেট এনার্জি টার্মিনাল মেরামতের কাজ চলায় স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত 300 মিলিয়ন গ্যাস সরবরাহ বন্ধ আছে। আগামীকাল এই টার্মিনালটি চালু করা গেলে 2-1 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি। বিগত অনেকদিন যাবতই গ্যাস নাই, কিন্তু 3-4 দিন যাবত একদম গ্যাসই নাই শরৎগুপ্ত রোডে নারিন্দা। আজকে আমাদের নাস্তাই বানাতে পারেন, সকালে নাস্তা। একবার গ্যাস নিতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে যায়, ফলে আমাদের এই টাইম পাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি গ্যাস পাম্পে প্রেসার ফুল থাকে তাহলে একবার গ্যাস নিলে আমরা সারাদিন চলতে পারতাম। গ্যাস যদি ফুল থাকে 2টা মেশিন চলে, আর যদি গ্যাস কম আসে 1টা মেশিন চালা হয়, না হলে ওই যে কারেন্টের বিলটা ওঠে না, যে অবস্থা। এলএনজি টার্মিনালের মধ্যে একটা বন্ধ আছে, মেইনটেনেন্স সেপ্টেম্বর চালু হবে, কালকে চালু হয়ে যাবে। ডেইলি যে সাপ্লাই দিত ন্যাশনাল সাপ্লাই 300 মিলিয়ন কানেক্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 13তম দিনে প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী শানুল সাগর। সাগর, জানাবেন এবার মেলায় কোন ধরনের পণ্যের চাহিদা বেশি এবং কি কি পণ্য ক্রেতারা কিনছেন? আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে 29তম পর্ব চলছে, সেটি আজকে 13তম দিন গড়িয়েছে। আমি আসার পর এখানে দেখেছি যে মানুষ বা ক্রেতা সমাগম তেমন ছিল না, তবে এখন দেখছি বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এবং ক্রেতা সমাগমের সংখ্যা কিন্তু বেড়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে স্থায়ী যে প্যাভিলিয়নটি আছে বাণিজ্য মেলার, সেটির সামনের অংশ। মোটা অঙ্কে বলা যায় যে বাণিজ্য মেলার যে যদি মোট 4 ভাগ দর্শক থেকে থাকে, তার 2.5 ভাগই দর্শক এই এলাকাটা জুড়ে রয়েছে। অর্থাৎ এখানে বিনোদনের একটা অংশও আছে, যেমন দেখা যাচ্ছে এখানে পানির ফোয়ারা আছে, সেখানে ঘিরে মানুষজন ছবি তুলছে, জমায়েত হচ্ছে, চা কফি খাওয়ার মতো পরিবেশ আছে, সেই জায়গাটুকু এখানে করছে। আপনার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এবার কোন কোন স্টলে ভিড় বেড়েছে। আমরা প্রত্যেকবারের মতো দেখি যে প্রত্যেকবারই কোনো না কোনো স্টল ঘিরে একটি আকর্ষণ থেকে থাকে, যেখানে কৌতূহল মানুষ, সেখানে উৎসুক জনতা, সেখানে ভিড় জমান। আমরা সেরকম এখানে 2টি স্টল পেয়েছি। একটি হচ্ছে যে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের অর্থাৎ কারা পণ্যের একটি স্টল রয়েছে, যেখানে কয়েদিদের হাতে তৈরি হস্তশিল্প যত রকম যে দ্রব্য উপাদানগুলো আছে সেগুলো নিয়ে তারা একটি স্টল দিয়েছে, যে স্টলে উৎসুক জনতার অনেক ভিড় এবং তাদের ক্রেতা সমাগমও ভালো হচ্ছে এবং তাদের বেচা বিক্রি ভালো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেরকম আরেকটি স্টল আছে, যেটি হচ্ছে যে এবার প্রথমবারের মতো দেখা গেল যে এর আগের বার আমরা দেখেছিলাম যে পরী খাট নামে একটি খাট ছিল, যেটি গত আসরের জন্য খুবই সাড়া ফেলেছিল, অর্থাৎ কৌতূহল মানুষের অনেক ভিড় সেখানে ছিল। এবার কিন্তু একটি বাড়ি তৈরি দেখা গিয়েছে, যে বাড়িটি হচ্ছে যে স্টিলের তৈরি রেডিমেড বাড়ি, যেটি চট্টগ্রাম থেকে তৈরি হয় এবং ঢাকায় তাদের একটা অফিস আছে, সেখান থেকে তারা বাণিজ্য মেলায় এসছে। সেখানে মানুষের প্রচুর কৌতূহল এবং সেটির কিছু হিসাব আছে, যেমন কত দাম হতে পারে সেটার একটা হিসাব আছে। যেমন একতলা যে বাড়িগুলো পাওয়া যাচ্ছে স্টিলের তৈরি রেডিমেড বাড়ি, সেগুলোর হচ্ছে 2100 টাকা স্কোয়ার ফিট খরচ পড়ছে, এবং যদি সেটা 1000 ফিটের বেশি হয়, 1000 স্কোয়ার ফিটের বেশি হয়, তাহলে সে খরচটি কিন্তু 2700 টাকা পর্যন্ত করাচ্ছে। অর্থাৎ এখানে আমি যে একটা বাড়ি দেখেছি, সে বাড়িটি বলছে 677 স্কোয়ার ফিট, যেটির দাম পড়ছে 14 লাখ টাকা। সেখানে ঘিরে কৌতূহল মানুষের অনেক ভিড় রয়েছে এবং তারা অনেক সাড়া পাচ্ছে। এখন আজকের মতো আজকে পর্যন্ত তারা 40টির মতো বাড়ি সেখানে অর্ডার পেয়েছেন, যার আনুমানিক মূল্য প্রায় 5 কোটি টাকা। তো এইরকম ছিল আজকের মতো বাণিজ্য মেলাতে যে বেচা বিক্রি, সেটির এইরকম অবস্থা। আর ভেতরে প্যাভিলিয়নগুলো যেগুলো ছিল, সেখানে যারা স্টল নিয়ে বসেছেন, বিক্রেতা যারা আছেন, তারা বলছে যে তারা আসার মতো ছাড়া পাচ্ছেন না। তবে কিছু কিছু স্টল ঘিরে ভিড় রয়েছে, তবে বিদেশি যে 11টি স্টল রয়েছে, সেগুলোতে মানুষের দেশি স্টল হচ্ছে জনসমাগম বেশি, তাদের কেনাবেচা বেশি হচ্ছে। এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। অ্যানি।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাইনুল সাগর। করোনার মতো HMPV ভাইরাস নিয়ে মহামারীর শঙ্কা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন, এই ভাইরাসের চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে ডক্টর সাইদুর রহমান জানান, HMPV মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে। এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানে হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। 3 ঘন্টা পর রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। তবে তারও 1 ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে চিল্লাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সকাল 6:25 11টি বগি নিয়ে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। পরে 2টি স্টেশন অতিক্রম করে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় পৌঁছলে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় শিডিউল বিপর্যয় হয় 2টি ট্রেনের। ভোগান্তিতে পড়েন কয়েকশো যাত্রী। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় ট্রেনের বগি উদ্ধার করে। এছাড়া রেল লাইন মেরামতের পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 9:58-তে যে গাড়ি উঠলো, এখন আমরা এই ড্যামেজ কোচ সহ ওই যে কোচটা পড়ছিল ওই কোচ সহ এয়ার পোর্শন টোটালটা সদর রোডে নিয়ে যাব। তারপরে তো হলো সদর রোডে থেকে ইঞ্জিন দিয়ে আড়ানিতে নিয়ে ওই ট্রেন ওইদিকে চালায় দেবো, আর এটা আমরা ঈশ্বরদীতে নিয়ে চলে যাব, তাইলে লাইন ক্লিয়ার। সারা দেশের সাংবাদিকদের নামে হওয়া রাজনৈতিক মিথ্যা মামলা, হামলা, নির্যাতন ও অবৈধভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। বেলা 12টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন করেন রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর সংবাদকর্মীরা রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। কিন্তু বিগত সময়ে বিভিন্ন মহল তাদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করেছে, আর তা না হলে সত্য প্রকাশে যারা ভূমিকা রেখেছে তাদের হত্যা, হামলা সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। তাই সকল সাংবাদিকদের হত্যার সুষ্ঠু বিচার ও মিথ্যা মামলায় যাদের হয়রানি করা হচ্ছে তাদের মুক্তি দিতে হবে। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই 160 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে। এছাড়া 1 নভেম্বর থেকে সরকার নির্ধারিত বকেয়া বেতন প্রদানের দাবিও জানান তারা। পটুয়াখালীর কলাপাড়ায় মান্তা সম্প্রদায়ের শতাধিক সদস্যের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সকাল 10টায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের পাশের রাবনাবাদ চ্যানেলে নৌকায় গিয়ে এই কম্বল বিতরণ করা হয়। সরকারের কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র সম্প্রদায়ের মাঝে এসব কম্বল দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুকসিদুল আলম ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের মতো 5% প্রণোদনা ও মহার্ঘ ভাতার দাবিতে সভা করেছেন নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে প্রশাসনিক চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, পে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রণোদনা ও মহার্ঘ ভাতা পেলেও সুগার মিলের দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন অবস্থায় তাদের দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগান নিয়ে নরসিংদীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব। সোমবার বেলা 11টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভুইয়া। উৎসবে 12টি স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতি সহ নানাবিধ
বিষয়বস্তু। এছাড়া ঐতিহ্যবাহী নকশি পিঠা সহ রয়েছে নানাবিধ কারুপণ্য। এই উৎসব ও মেলার মাধ্যমে জেলার প্রত্নস্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ হবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। মেলা উৎসবে সরকারি কলেজের 19টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তামাক সেবনের কারণে প্রতি বছর বিপুল নাগরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে 21% মৃত্যু হচ্ছে পরোক্ষ ধূমপানে। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সিগারেটে কার্যকর করার প্রস্তাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলন বিষয়টি উঠে আসে। বক্তারা বলেন, তামাকে নিরুৎসাহিত করতে কোনো সরকারই কার্যকর দাম নির্ধারণ করেনি। প্রতি বছর সিগারেট বিক্রি থেকে সরকার যতটা রাজস্ব পায়, সিগারেট ব্যবহারজনিত রোগের চিকিৎসায় তার চেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে। সিগারেটের দাম বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রি বন্ধের দাবিও জানান তারা। সচেতনতামূলক কার্যক্রম নেওয়া বা অন্যান্য যেই ইনস্ট্রুমেন্টসগুলো আমরা নিতে পারি কনজাম্পশন কমানোর জন্য সিগারেটের, তার থেকে ট্যাক্স বসানো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী পন্থা। বাংলাদেশে যে সিগারেট কনজাম্পশন হয় তার মেজরিটি মোর দ্যান 70 to 80% কিন্তু লো এবং মিডিয়াম। সো ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না। এজেন্সি প্রতি 1000 কোটা বহাল রেখে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় রোববার সৌদি আরবের জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এ দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়া এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে হজ পরিচালনা করেন এ জাতীয় ট্রাভেলসের সংখ্যা 750টি। হজ কেন্দ্রিক যাবতীয় কার্যক্রম 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলেও সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। হাজিদের দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের চেষ্টার কমতি নাই, কিন্তু এটা তো সৌদি গভর্নমেন্টের উপর নির্ভরশীল। কোটা তো আমরা বাড়াতে কমাতে পারি না। 14 ফেব্রুয়ারির পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে, আমরা এটা এগ্রি করেছি। আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না, তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থার মতো অপরাধকে ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে আড়াল করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করানোর জন্য সমর্থন দেয় এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানের তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা। The Taliban are punishing women and girls who dare to break their obscure laws by beating them up, detaining them, and harming them. Simply put, the Taliban do not see women as human beings. They cloak their crimes in cultural and religious justification. ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ সময় তিনি আরও বলেন, সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সূত্রতা নেই। প্রতিবেশী হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দুই পক্ষের কারো মধ্যে কোনো বিষয়ে দুর্বলতা নেই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এর পরেও বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে বলে জানান তিনি। গেল নভেম্বরে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে একটি ভিডিও কনফারেন্সও অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানান ভারতীয় সেনাপ্রধান।
সান্তা আনা বাতাসে 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার দুটি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলসের ইটন, হার্স্ট এবং প্যালিসেডের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-র বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেওয়া হচ্ছে $1। দিনে এক একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় ইউক্রেনের উদ্ধারকারী দলও প্রস্তুত আছে বলে দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, অগ্নিকাণ্ড, লুটপাট ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস অ্যাঞ্জেলস থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আসরে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথীরা জাকির, জেসি। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে গেল বছর নারী টি-20 এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করেন তিনি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি আম্পায়ার হিসেবেও বেশ নামডাক কামিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার বয়সভিত্তিক বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় তিনি। জেসি সহ আসরে মোট 20 জন আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। 14 দলের অংশগ্রহণে আসরটি শুরু হবে 18 জানুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। কামিন্সের কাছে নেতৃত্ব ভার থাকলেও গোড়ালির চোটের কারণে তার খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। আসন্ন শ্রীলঙ্কা সফরে অবশ্য কৃতিত্বকালীন ছুটি নিয়েছেন কামিন্স। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাথান এলিস। বিগ ব্যাশে ভালো করে দলে জায়গা পেয়েছেন তিনি। মূলত 14 মাস আগে ওয়ানডে বিশ্বকাপে খেলা ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটের পরিবর্তে জায়গা করে নিয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস। ওয়ার্নারের অবসর ও গ্রিনের চোটের কারণে খেলা হচ্ছে না এই টুর্নামেন্টে। আলোচনা থাকলেও এই টুর্নামেন্টের দলে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের 2025 মৌসুমের জন্য অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। গত আসরে কলকাতার হয়ে খেলেছেন এই ব্যাটসম্যান। তবে সবশেষ মেগা নিলামে আইয়ারকে 26 কোটি 75 লাখ রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আইয়ারকে নিজেদের নেতা হিসেবে ঘোষণা দেয় পাঞ্জাব। অধিনায়ক হিসেবে আইয়ারের পরিসংখ্যান বেশ ভালো। মুম্বাই দলের সদস্য হিসেবে রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জিতেছেন তিনি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।